তোকে বলেছি না তুই আমার রুমে কখনো আসবি না। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই বাড়িতে জায়গা দিয়েছি, তার মানে এই নয় যে তুই এই বাড়ির মালকিন। যখন যা ইচ্ছা তাই করবি। তুই এই বাড়ির আশ্রিতা, তাই আমি যা বলবো তোকে সেটাই অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আর যদি কখনো তোকে আমার রুমের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি, তাহলে এই রৌদ্রোজ্জ্বল মেয়েটার চেয়ে খারাপ আর কেউ হবে না। যা দূর হ আমার চোখের সামনে থেকে। শেষের কথাটায় অতিরিক্ত জোর প্রয়োগ করায় হালকা কেঁপে ওঠে রূপ। পুরো নাম রূপরেখা মেহজাবিন। এইবার সে কলেজে উঠেছে মাত্র। নবযৌবনে দ্বার প্রান্তে এসে পৌঁছালেও তার জীবন রঙহীন অন্ধকারে ঠাসা। না আছে তাতে আলোর ছোঁয়া, না আছে একটু ভালোবাসার স্পর্শ। তার সবটুকুই যেন সে সামনে দাঁড়িয়ে থাকা অগ্নিমূর্তিরূপী মানুষটাকে বিলিয়ে দিয়েছে। রৌদ্রজল মৃধরা এ বাড়ির সব থেকে ছোট ছেলে, যেমন রাগী তেমনই কোরা। এতটুকু অনিয়ম যেন সে কিছুতেই মেনে নিতে পারে না। বিদেশ থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে শহরের এক নামি দামি ভার্সিটিতে প্রফেসর হিসাবে যোগদান করেছে। বাড়ির সকলকে সহ্য হলেও রোদের কেন জানি রূপের প্রতি তীব্র বিতৃষ্ণা। তাকে দেখলেই রোদের রাগ মাথাচাড়া দিয়ে ওঠে। ভয়ে গলা শুকিয়ে কাঠ রূপের। হাতে থাকা কপির মগটা আরও শক্ত করে ধরে ক্ষীণকণ্ঠে সে বলে ওঠে, মামুনি বলল আপনাকে কফি দিয়ে যেতে, তাই সেটা দিতে এলাম। রূপের বলা শব্দগুলো রোদের কানে ঠিকমতো পৌঁছালো কি না সেটা বোঝা ভীষণ কঠিন। কারণ রোদ এখনও রূপের দিকে একই অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তাকে এখনই ভস্ম করে দিতে সে প্রস্তুত। রোদ ধীরে ধীরে রূপের দিকে কয়েক কদম এগোয়। এটা দেখে রূপের প্রাণ যায় যায় অবস্থা। এমনিতেই রাগ উঠলে লোকটার মাথা ঠিক থাকে না, রাগের মাথায় কখন কি করে বসে কে জানে। রূপও ভয়ে ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। রোদ যখন রূপের একেবারেই কাছে এসে পড়ে তখন রূপ নিজে থেকে চোখ বুজে মুখ খিচে দাঁড়িয়ে পড়ে আর মনে মনে তার জানা সকল দোয়া দরুদ পড়তে থাকে। হে আল্লাহ, আজকের মতো বাঁচিয়ে দাও, তা না হলে বরের মুখ দেখার আগেই এই লোকের হাতে প্রাণ হারাতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রোদ উপের হাত থেকে এক ঝাট্টায় কপির মুখটা ছিনিয়ে নেয়। চোখ বন্ধ থাকলেও রূপ তা অনুভব করে। ধীরে ধীরে চোখ খুলে সে দেখতে পায় রোদ একটু দূরে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর তার মাঝে মাঝে রূপের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। রূপ আবারও ভয়ে মাথা নিচু করে ফেলে। কফি খাওয়া শেষ হলে রোদ খালি মুখটা টেবিলে রেখে উপকে উদ্দেশ্য করে বলে, কি ভেবেছিলি তোকে আমি স্পর্শ করব? রুমে কেউ নেই দেখে সেই সুযোগের সদ্ব্যবহার করব? রৌদ্রোজ্জ্বল মির্ধার এখনো এতটা খারাপ দিন আসেনি যে তোর মতো এক থার্ড ক্লাস এতিম মেয়ের প্রতি সে দুর্বল হবে। যেখানে তোকে দেখলেও আমার গা ঘিন ঘিন করে, সেখানে তুই ভাবলি কি করে আমি তোর কাছে যাব? নিজের লিমিটটা ভুলে যাবি না রূপ, এতে ফল কিন্তু ভালো হবে না। রোদের বলা শেষের কথাগুলো এক কিশোরীর মনকে ভেঙে চুরমার করে দেয়। চোখের কোণে পানি জমে, কিন্তু রূপ তা দেখায় না। হাতে তালু দিয়ে সাথে সাথেই মুছে ফেলে। মা বাবা নেই বলে উঠতে বসতে এ বাড়ির মানুষগুলোর কাছে তাকে অপমানিত হতে হয়। সেগুলো সে মুখ বুজে সহ্য করলেও কেন জানি রোদের কথাগুলো তার কাছে বেশি পীড়াদায়ক মনে হয়। এটাই স্বাভাবিক। কোনো মেয়ের পক্ষেই তার প্রিয় পুরুষের দেওয়া কষ্টগুলো সহ্য করা কঠিন নয়। রূপ ধীর পায়ে রোদের রুম থেকে বের হয়ে যায়। রুমের সীমানা পার হয়ে এলে রূপ স্পষ্ট শুনতে পায় রোদ সজোরে দরজা বন্ধ করেছে। রূপ একবার সেদিকে চায়, তারপর অভিমানের সুরে বলে, একটু ভালোবাসলে কি হয় কাইল্লাস তারা? এমন একটা ভাব করে যেন তার দুটো কিডনি আমি চেয়ে বসে আছি। একটু ভালোবাসলে যেন তার সব দাঁত খুলে পড়ে যাবে, নয়তো মাথা টাক হয়ে যাবে। বদ একটা। রূপ হনহন করে সিঁড়ি বেয়ে রান্নাঘরে চলে আসে। সেখানে রুমানাকে রাতের খাবার তৈরি করতে দেখে রূপ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এ বাড়ির একমাত্র মানুষ যে রূপকে ভালোবাসে, আগলে রাখে, তার কাছেই রূপের সব আবদার। রুমানা রূপের মাথায় হাত রেখে বলে, দিয়েছিস কফি? দিয়েছি। বক্সে খো। তা না করলে কি তোমার ছেলের পেটের ভাত হজম হবে? জন্মের সময় কি ওনার মুখে মধুর বদলে নিম পাতা দিয়েছিলে নাকি? এত রাগ তার! বাপ রে বাপ! তোমার ছেলে একটা অমানুষ, বদমেজাজি, রকচটা মাস্টার মশাই। আমাকে লুকিয়ে আমারই মায়ের কাছে আমার নামে বদনাম করছিস? এত সাহস তোর? কলেজে উঠেই এই অবস্থা,
তাহলে ভার্সিটিতে উঠলে তো আমাদের মানুষ বলেই গণ্য করবি না। নিজের ঠিক পিছন থেকে রোদের কণ্ঠ শুনে ভয়ে রূপের গলা শুকিয়ে যায়। সে যখনই রোদের একটু বদনাম করে, খচ্চরটা কোথা থেকে উদয় হয় পিছন পিছন এসে তা শুনিয়ে ফেলে। রূপ পিছন ফিরে তাকালে রোদের দুখানা জ্বলন্ত চোখের সাথে চোখাচোখি হতেই রূপ চোখ নামিয়ে রোমনার পিছনে গিয়ে দাঁড়ায়। রোমনা পরিস্থিতি সামাল দিতে কৃত্রিম হাসি হেসে বলে, বাবা তুই কাজ ফেলে নেমে এলি কেন আবার? নামতে বাধ্য হয়েছি মা। কফির মগটা যে ফেলে এসেছিস সে খেয়াল আছে তোর? আমাকে কি তোর চাকর মনে হয় যে তোর অসম্পূর্ণ কাজগুলো আমি শেষ করব? রূপ নিজের জিহ্বায় নিজেই কামড় বসায়। সে একেবারেই ভুলে গিয়েছিল। তারপর একটু সাহস জুগিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভুল হয়ে গেছে ভাইয়া, আর হবে না। এরপর থেকে আমি খেয়াল রাখবো। রোদ একটু এগিয়ে যায় রূপের দিকে। এতে রূপ তার মামনির আঁচলটা খামচে ধরে। আর কি যেন বললি মাত্র? আমি বদমেজাজি মাস্টার মশাই? না মানে আসলে ভাইয়া, কি হচ্ছে এসব রোদ? মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন? বাচ্চা মেয়ে, কি বলতে কি বলছে, এতে কিছু ধরতে নেই। রুমনার মুখ ঝামটা শুনেও রোদের তেজ কমে না। ঠিকই রূপকে রুমনার পিছন থেকে বের করে নিয়ে নিজের রুমে চলে যায়। সজোরে দরজা আটকে রূপের দিকে সে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। ভাইয়া এইভাবে আমার দিকে এগোচ্ছ কেন? সরি ভাইয়া, তোমাকে মাস্টার মশাই বলবো না, প্লিজ এবারের মতো যেতে দাও। রূপের কাছে এসে রোদ তার দিকে একটু ঝুঁকে পড়ে। এতে রোদের উত্তপ্ত শ্বাস রূপের ঘাড়ে এসে পড়ে। এক অজানা শিহরণ বয়ে যায় তার সারা শরীরে। জানিস মাস্টার মশাইরা তাদের অবাধ্য স্টুডেন্টদের সাথে কি করে? রূপ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোদের দিকে। রোদ একটু মুচকি এসে নিজের স্টাডি টেবিল থেকে একটা স্টিলের স্কেল নিয়ে আসে। হাত পাত। রূপ পাথরের মতো দাঁড়িয়ে থাকে, প্রতিবাদও করে না, মাপও চায় না। রূপের এই অনড় অবস্থা দেখে রোদ জোর করে রূপের একটা হাত নিজের কাছে টেনে বেশ কয়টা বাড়ি মারে তার হাতে। দুধে আলতা চামড়ায় লম্বালম্বি কয়টা লাল দাগ ফুটে উঠেছে। অসহ্য যন্ত্রণায় রূপের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লেও সে মুখে কোনো শব্দ করে না। গঙ্গানির আওয়াজ পেলেও হয়তো রোদের অত্যাচার আরও কয়েকগুণ বেড়ে যেতে পারে, এই ভয়ে রূপ ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। রোদ এক সময় হাত থেকে স্কেলটা ফেলে দেয়। তারপর সে হাত দিয়ে যে রূপকে আঘাত করেছে সেই হাত দিয়েই দেওয়ালে সজোরে কয়েকটা ঘুষি মারে। এতে রোদের হাতের চামড়া ফেটে রক্ত পড়তে থাকে। রূপ দ্রুত রোদের আহত হাতখানা নিজের কাছে নিয়ে বলে, পাগল হয়ে গেছো তুমি ভাইয়া? কি করছো এসব? রূপ নিজের ওড়না দিয়ে রোদের হাতখানা পেঁচিয়ে দ্রুত পায়ে ফার্স্ট এড বক্সটা আনতে যায়। কিছুক্ষণ পর ফার্স্ট এড বক্স নিয়ে এসে তুলা দিয়ে চেপে রক্ত পড়া বন্ধ করতে থাকে রূপ। রূপের কাজের ফাঁকে রোদ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হালকা বাতাসে রূপের এলোমেলো চুলগুলো দোল খাচ্ছে। সেই সাথে ওড়না না থাকায় রূপের উন্মুক্ত বুক বড়ই আকর্ষণ লাগছে রোদের কাছে। কেমন একটা ঘোর কাজ করছে তার চোখ মুখে। এক সময় রোদ রূপের গালে হাত দিতে তাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। রোদের এমন ব্যবহার রূপের কাছে একদম নতুন। রোদ রূপের খুব কাছে চলে আসে, নিজের ঠোঁটজোড়া রূপের ঠোঁটের সাথে জড়িয়ে গভীর চুম্বনে লিপ্ত হয়। রূপ প্রথমে নিজেকে ছাড়ানোর ভীষণ চেষ্টা করে, কিন্তু পেরে না ওঠায় এই ব্যর্থ চেষ্টা ছেড়ে দেয়। প্রায় 5 মিনিট পর রোদ রূপকে ছেড়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কেন জানি রূপের ভীষণ খুশি লাগছে মনে। তার ভালোবাসার মানুষও তাকে ভালোবাসে, তা না হলে এই স্পর্শ কেন করবে সে? রূপ চঞ্চল নয়নে রোদের দিকে একবার তাকায়। গায়ের রং শ্যামলা হলেও ছেলেটা দেখতে এক কথায় সুদর্শন। রোদ কিছু না বলে বিছানা থেকে উঠে কিছু টাকা এনে রূপের দিকে ছুঁড়ে মারে। এতে রূপের মুখের হাসি মিশিয়ে যায়। রূপ অবাক হয়ে একবার রোদের দিকে আর একবার টাকার দিকে তাকাছে। এগুলো কিসের টাকা ভাইয়া? আর আমাকে এবার দিলে কেন? আমার হাত ব্যান্ডেজ করার জন্য আর আমার একটু চাহিদা মেটানোর জন্য তোর পারিশ্রমিক। ভাবিস না আমি তোর প্রতি দুর্বল, তাই তোকে কাছে পেয়ে তোকে কিস করে বসেছি। যৌবনে এমন একটু একটু ভুল হতেই পারে। এখন এই টাকাগুলো তোল আর ভুলে যা আমাদের মধ্যে যা হয়েছে। রূপের চোখ পানিতে ভরে ওঠে। সে তো ভেবেছিল একটা রোদের ভালোবাসার স্পর্শ, কিন্তু বাস্তবতা আসলে সম্পূর্ণ উল্টো।
রূপ চুপচাপ চলে যেতে নিলে পিছন থেকে আবারও রোদের ডাক পড়ে। কাল আমার কয়েকজন বন্ধু আসবে বাসায়, যদি দেখি তুই তাদের সাথে ঢলাঢলি করেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন বলে দিলাম। অবশ্য তোর মতো মেয়েদের তো এসবই কাজ। যাই হোক, ঘর থেকে কাল এক পাও বের করবি না। বাথরুমে শাওয়ার সেরে মেঝেতে বসে অজরে ধারায় কাঁদছে রূপ। শাওয়ার থেকে পড়া পানির ফোঁটা কাপড় ভেদ করে তার শরীরকে ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। বুকের মাঝে উদ্ভব এক জ্বলন্ত অগ্নিকুণ্ড তার ভিতরটা পুড়িয়ে ছারকার করে দিচ্ছে। পানিতে যেন তার নিভছে না। এক সময় রূপের শ্বাস ভারী হয়ে এসে দৃষ্টি ঝাপসা হয়ে একটু একটু করে চেতনা হারাতে থাকে। অজ্ঞান হওয়ার আগ মুহূর্ত রূপ অস্পষ্ট স্বরে বলে, একটু ভালোবাসা চাওয়ার বদলে এক রাশ অপমান আর যন্ত্রণাটাই কি আমার প্রাপ্য ছিল? আমাকে কি ভালোবাসা যায় না? এতটাই অভাগী হয়ে যখন জন্মেছি তখন বেঁচে থাকার চেয়ে আমার মৃত্যুই শ্রেয়। বরগাছার মতো জীবন আমিও চাই না। কিছুক্ষণ পর রূপ মেঝেতে পড়ে যায়। তার চোখের পানিগুলো শাওয়ারের পানির সাথে মিশে একাকার হয়ে যায়। রাত ঠিক 9টা। মীরদা পরিবারের সকলেই ডাইনিংয়ে টেবিলে বসে রাতের খাবার সারছে। রোমানা আর কাজের মেয়ে ঝুমুরের তাদের খাবার পরিবেশনে ব্যস্ত। তবুও ক্ষণে ক্ষণে রোমানা সিঁড়ির দিকে তাকাচ্ছে। সেই যে রোদ রূপকে উপরে নিয়ে গেল, তারপর থেকে মেয়েটাকে দেখতে পায়নি রোমানা। মনের ভিতরে এক অজানা ভয় কাজ করছে তার। ছেলে রাগ সম্বন্ধে তার ধারণা পাকাপোক্ত, আর রূপের বেলায় তো তার রাগের অন্ত থাকে না। কে জানে মেয়েটার সাথে রোদ কী করেছে। রোমানা যে রোদের কাছে রূপের খবরটা জানতে চাইবে তারও কোনো উপায় নেই। সকলের খাওয়া শেষ হলে বাড়ির সদস্যরা নিঃশব্দে যার যার রুমে চলে যায়, যেন এতটুকুই তাদের দায়িত্ব। সারাদিনে কেউ কারো খবর না রাখলেও রাতের খাবারটা তারা একসাথে খায়। এতে ভাইদের মধ্যে কথাবার্তা না হলেও মুখ দর্শন তো হতো। 49 শতাব্দীতে এই অনেক। একই ছাদের নিচে থাকছে, একই টেবিলে বসে রাতের আহার খাচ্ছে। এতে ভ্রাতৃত্ববোধ তৈরি না হলেও তারা যে এখনো বেঁচে আছে সেটা নিজ চোখে দেখতে পায়। মীরদা পরিবারের বড় ছেলে ইহসান মীরদা, রোদের বাবা, আর ছোট ছেলে আরাফাত মীরদা। তার এক ছেলে এক মেয়ে, রোহান মীরদা আরও আরশি মীরদা। বাড়িতে ছোট বউ থাকা সত্ত্বেও সব কাজ রোমনাকেই করতে হয়, কারণ কেয়া মীরদা একজন ডাক্তার। বছরের বেশিরভাগ সময় তাকে শহরের বাইরে নয়তো দেশের বাইরে থাকতে হয়। তাই ছোট থেকেই রোহান আর আরশি রোমানার কাছেই মানুষ। রোদ একটু ঠান্ডা পানি খেয়ে গোলা ভেজানোর জন্য রান্নাঘরে গেলে রোমনা তাকে ডাক দেয়। কিছু বলবে মা? রোদ, রূপ কোথায়? রূপ কোথায় সেটা আমি কি করে বলবো? আমি কি ওর বডিগার্ড যে ওর প্রতিটা গতিবিধি আমি পর্যবেক্ষণ করব? তুই তো মেয়েটাকে টেনে নিয়ে গেলি নিজের রুমে। মেয়েটার সাথে তো খারাপ ব্যবহার করিস না বাবা। এতিম মেয়ে, মা বাবাকে হারিয়ে আমাদেরকে আপন করে নিতে চাচ্ছে মেয়েটা। তাও যদি তোরা মেয়েটাকে তাচ্ছিল্য করিস, মেয়েটা কোথায় যাবে বলতো? এই তো আর কটা দিনই তো থাকবে তোদের বাসায়। কলেজটা শেষ করুক, তারপর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব, যে ওকে যত্নে রাখবে আর ও তোদের জ্বালাবে না। মেয়েটাকে এই কয়েকটা দিন একটু শান্তিতে থাকতে দে, একটু ভালো ব্যবহার কর ওর সাথে। রোমানা রূপের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে শুনে রোদের মাথায় রাগের আগুন জ্বলতে থাকে। হাতে ঠান্ডা পানির বোতলটা মেঝেতে আছাড় মেরে বলে, তার মানে তুমি ওর মাথায় বিয়ের ভূত ঢুকিয়েছ। কলেজ পাশ করতে পারলো না আর এখনই বিয়ের চিন্তা। ভালো রসাতলে নিয়ে যাচ্ছ মেয়েটাকে। এমনি তো তিনি উড়নচণ্ডী, তোমার লাইফে তার আরও কয়েকটা শিং গজাচ্ছে। তো কি করব? তোদের ভরসায় রেখে যাব? আমি বেঁচে থাকতে তোদের থেকে ওকে আগলে রাখতে পারি না, আর আমি মরলে তো মেয়েটাকে রাস্তায় ফেলে রেখে আসবে। বাবার ভালো গুণগুলো নিতে শেখ, খারাপ গুণগুলোকে আত্মসাৎ করিস না রোদ। রোদ মায়ের কথার পিঠে আর কোনো কথা বলে না। রাগে বড় বড় কদম ফেলে সেখান থেকে চলে যায়। দোতলায় উঠে রূপের ঘরের দরজায় কয়েকবার টোকা দেয় রোদ, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া না পাওয়ায় এবার রোদও দুশ্চিন্তা হতে শুরু করে। এক ধাক্কায় ঘরের দরজা খুলে সে ভিতরে রূপকে দেখতে পায় না। এই সময় তার কানে ভেসে আসে পানি পড়ার শব্দ। তার মানে রূপ বাথরুমে আছে। এবার রোদ কিছুটা নিশ্চিন্ত মনে বিছানায় বসে রূপের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকটা সময় পার হয়ে গেলেও রূপ বাইরে বের হয় না। এইদিকে এখনও পানি পড়েই যাচ্ছে। ব্যাপারটা ভাবায় রোদকে। এবার সে বিছানা ছেড়ে বাথরুমের দরজা ধাক্কা দিতে থাকে।
রূপ, এখনই দরজা খোলো। দরজা আটকে কি প্রমাণ করতে চাচ্ছিস যে আমি তোর উপর নির্যাতন করি? রূপ, দরজা খোল বলছি। রোদের মনে আবারও ভয়গুলো দানা বাঁধতে থাকে। শরীরের সর্বশক্তিকে প্রয়োগ করে সে দরজায় লাথি মারে। এতে দরজা ছিটকুনি খুলে গেলে রোদ ভিতরে প্রবেশ করে দেখতে পায় রূপের রসেতন দেহ ভেজা মেঝেতে পড়ে আছে। রোদের চক্ষু চোরাগ্গাছ। তাড়াতাড়ি করে রূপকে লজাকলা করে সে বিছানায় শুয়ে দেয়। ভেজা কাপড় পরে থাকায় রূপের শরীর দেখা যাচ্ছে। এ সময় যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য তার কাপড়হীন শরীর কল্পনা করাও সহজ। রোদ এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে রূপের দিকে। ভেজা কাপড়গুলো চেঞ্জ করার দরকার, কিন্তু এখন কাকে ডাকবে সে? রোদ কোনো উপায় না পেয়ে রূপের একটা ওড়না নিজের চোখে বেঁধে নেয়। তারপর নিজ হাতে রূপের ভেজা কাপড়গুলো খুলে বিছানার চাদর দিয়ে তার লগ্ন শরীরটাকে আবৃত করে দেয়। তা না হলে সে হয়তো নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে রূপের অপূরণীয় ক্ষতি করে দিবে। চোখের বাঁধন খুলে রোদ রূপের দিকে তাকায়। কি অমায়িক মায়াবী চেহারা, যেন এক পরী ঘুমিয়ে আছে শুভ্র বিছানার উপর। রোদ না চাইতেও রূপকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর রূপের কপালে এক গভীর চুম্বন খেয়ে বলে, তোর অজান্তে তোকে স্পর্শ করেছি, মাফ করে দিস। এই অধম মনটাকে যে আমি আর বেঁধে রাখতে পারছি না, সে তোর মাঝে বিলীন হয়ে গেছে বহু আগে। রুক্ষতা প্রকাশ করে তোকে ব্যাপারটা বুঝতে না দিলেও দিনে দিনে তোর জন্য পাগল হয়ে পড়ছিল। শীঘ্রই তোকে আমি নিজের করে নিব, একান্ত আমার তুই। রোদ রূপকে নিজের থেকে ছাড়িয়ে চলে নিতে অচেতন রূপ নিজের অজান্তেই রোদকে জড়িয়ে ধরে। রেতে রোদ মুচকি হেসে রূপের কপালে একখানা চুমু এঁকে দেয়। তবে একটা বিষয় তখন রোদের মাথায় ঘোরপাক খাচ্ছে। কেন জানি তার মনে হচ্ছে রূপের দেহের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। যে পরিমাণে সে পানিতে ভিজেছে তাতে জ্বর আসাটাই স্বাভাবিক। রোদ রূপকে একটা জোরের ওষুধ খাইয়ে তার পাশে বসে থাকে। ল্যাম্পের মিষ্টি আলোয় ছেয়ে আছে রূপের সম্পূর্ণ মুখ। রোদ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আনমনে বলে, ভাগ্য ভালো যে তোকে পেয়েছি, নয়তো ওসব ডাবল টাইমিং করা মেয়েদের স্পর্শ গায়ে লাগতো, ব্যাপারটা ভালো হতো না। তুই আমার পবিত্রতা, তোকে ছুঁয়ে আমার অবিশুদ্ধ মনটা পবিত্র হয়। কালকে একটু কঠোর হতে হবে আমায় রূপ, নয়তো তুই আমার শাসন মানবি না। আমি চাই না তোকে অন্য কেউ দেখুক, তুই শুধু আমার চোখের সামনেই থাকবি। ভোরের আলো ফুটলে পৃথিবীর এক নতুন দিনের সাক্ষী হয়। পাখির কিচিমিচির শব্দে মুখরিত হয় পরিবেশ। এক সময় রূপ তার আদো আদো ঘুম থেকে জেগে ওঠে। সদ্য ঘুম ভাঙ্গায় তার বর্তমান অবস্থা পরিস্থিতি কিংবা সময় কিছুই বুঝে উঠতে পারে না। কিছুটা সময় অতিবাহিত হলে তার মনে পড়তে থাকে কালকের ঘটনাগুলো। রূপ নিজের দিকে তাকিয়ে দেখে তার নগ্ন শরীরে চাদরে ঢাকা। কিন্তু এ কি করে হতে পারে? সে তো বাথরুমের মেঝেতেই বসেছিল। তবে তাকে এখানে আনলো কে? আর কেই বা তার ভিজে কাপড়গুলো চেঞ্জ করলো? নিজেকে বারবার প্রশ্ন করেও যখন উত্তর মেলে না, তখন রূপ ধরে নেয় সে হয়তো এগুলো করছে। ঘুমের ঘরে থাকায় ঠিক মনে পড়ছে না। রূপ বিছানা থেকে উঠে এক সেট শুকনো জামা পরে নেয়। তারপর রুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরে চলে যায়। রুমানা রূপকে দেখতে পেয়ে বলে, দিনে দিনে বড় বাদর হচ্ছিস তুই। কাল রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লি বলে আমার কি চিন্তা হয় না? মা হয়েছি তো, তাই তো আমার জ্বালা। এখন চুপচাপ খেয়ে আমাকে উদ্ধার কর। রূপ কিছু বলে না, মাথা নিচু করে রোমানার কথাগুলো গিলে খাবার টেবিলে বসে খাবার খেতে থাকে। কেন জানি তার কথা বলতে ইচ্ছে করছে না। হয়তো মনের সব কথা ফুরিয়ে গেছে তার। রূপের এমন নিশ্চুপ অবস্থা ঠিকই রোমানার চোখে পড়ে। তিনি একটা চেয়ার টান দিয়ে তাতে বসে ভালো করে দেখতে থাকে রূপকে। চোখ নিচু করে খাচ্ছে সে। রোমানার মনে একটা ভয় কাজ করতে থাকে। রূপ, টাকা তো আমার দিকে। রূপ চায় না, শুধু দাঁত আর জিহ্বা নাড়িয়ে মুখের খাবারগুলো গিলে। রোমানা এবার নড়েচড়ে বসে। রূপের গালে এক হাত দিয়ে তাকে নিজের হাতে তাকাতে বাধ্য করে। চোখগুলো খোলা কেন? কেঁদেছিস নিশ্চয়ই। না, কাঁদিনি, অ্যালার্জি হয়েছে। তুই এখন আমার সাথে মিথ্যা বলাও শিখে গেছিস। আমি কি এতটুকু বুঝি না কোনটা অ্যালার্জি কোনটা কান্না? ছাড়ো আমায়, একদিন কাঁদলে কেউ মরে যায় না, এমনিতেও মরণ আমার কপালে নেই। রোমানা বুঝতে পারে রূপের মনটা ভালো নেই, তাই এখন বগলে হিতের বিপরীত হতে পারে। রোমানা একটু হাসির চেষ্টা করে বলে, আজকে তো বাসায় মেহমান আসবে, যা গিয়ে তৈরি হয়ে নে।
ওরা এসে পড়লো বলে। রূপ অভিমানের দৃষ্টিতে চেয়ে বলে, মেহমান আসলেই বা আমার কি? তোমার জল্লাদ ছেলেই তো বলল যে তাদের সামনে আমার যাওয়া নিষেধ। আমাকে আজ সারাটা দিন ঘরবন্দি হয়ে কাটাতে হবে। রোদের কথা ছাড়, আমি বলছি তুই বের হবি, সাজবি, ঘোরাঘুরি করবি, তাড়াতাড়ি খাওয়া শেষ করে যা, তৈরি হয়ে নে। খুশিতে রূপের চোখ জল করে ওঠে। সত্যি বলছো মামুনি? আচ্ছা আমি এক্ষুনি আসছি। আরে খাবারটা শেষ করে যা। রূপ রোমানার কথায় কান না দিয়ে এক দৌড়ের উপর উঠে যায়। সে খুশিতেই এতটাই মগ্ন যে রোদ যে আসে সেটা সে দেখতে পায় না। দুজনে জোরে ধাক্কা খায়। এতে রূপ পরে যেতে নিলে রোদ তার কোমর জড়িয়ে ধরে ফেলে। উট পাখির মতো এলোমেলোভাবে দৌড়াচ্ছিস কেন? আমাকে মারার করার ধান্দা নাকি? ও আমি পচা মানুষ, মেরে ফেলে হাত গন্ধ করতে চাই না। মারলে সুদর্শন পুরুষকে মারবো, আপনাকে মারতে যাব কেন? কি বললি আমি সুদর্শন নই? তাহলে কে সুদর্শন? আমার স্বপ্নের পুরুষ। এই বলে রূপ আরেকটা ছুট লাগায়। রোদ এদিকে রাগে গজগজ করতে করতে বলে, ও কিশোরী স্বপ্নের পুরুষ ও আছে, ডানা গজিয়েছে খুব, না কাটলে তো দেখছি পাখি উড়াল দিবে। রূপ একটা পার্পেল রঙের সালোয়ার কামিজ পরছে, চুল খোলা, ঠোঁটে হালকা লিপস্টিক, অনেক সুন্দর লাগছে তাকে। ওড়নাটা ঠিক করে রূপ একবার আয়নায় তাকায়। সবাই বলে সে নাকি তার মায়ের মতোই সুন্দর হয়েছে। আজ সত্যি নিজের চেহারা, মায়ের মুখটা যেন ভেসে উঠেছে। গুনগুন করতে করতে রূপ পিছনে চাইলে দেখে রোদ দরজায় হেলান দিয়ে তার দিকে তাকিয়ে স্থির দৃষ্টিতে। ভয়ে রূপের গলা শুকিয়ে গেছে। রোদ ভাইয়া তুমি? কোথাও যাচ্ছিস নাকি? না মানে এই আর কি। নিচে যাচ্ছিস বুঝি? কি ভেবেছিস আমি বুঝতে পারবো না? আমি কি গল্পের নায়কের মতো বোকা নাকি যে তুই গিয়ে একজনের কোলের উপর পড়বি, সেটা দেখে আমি রেগে মেগে তোকে রুমে বন্দি করে শাস্তি দেব? আমি রোদ, আগে ভাগেই টের পেয়ে যাই তোর পরবর্তী পদক্ষেপ। রূপ আমতা আমতা করে কিছু বলতে যাবে, ঠিক তখনই রোদ রূপের হাতটা ধরে এক টানে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। আরেক হাত দিয়ে রূপের চুলগুলো হাত বোলাতে বোলাতে রোদ বলে, তোকে দেখার অধিকার শুধুই আমার, সেটা হোক সাজার পরে কিংবা আগে। অন্য পুরুষের সামনে নিজেকে প্রদর্শন তোর জন্য দণ্ডনীয় অপরাধ। রোদের কথায় রূপের মনে খানিক অভিমান জমে। নিজেকে জোর করে রোদের কাছ থেকে ছাড়িয়ে বলে, আমার প্রতি তোমার এত অধিকার বোধ কবে জন্মালো ভাইয়া? আমি তো এতিম, যাকে দেখলে তোমার গা ঘিন ঘিন করে, সহ্য হয় না আমাকে। তাহলে আজ কি হলো তোমার? দূর দূর করে তাড়িয়ে দেওয়ার বদলে কাছে টেনে নিচ্ছ। তুই কি আমায় বুঝিস না রূপ? আমি কি চাই সবই কি তোর কাছে অজানা? হ্যাঁ, সবই আমার কাছে অজানা। আমি কিছুই জানতে চাই না, দরকার নেই আমার তোমাকে। চলে যাও তুমি আমার জীবন থেকে। যাব না আমি। কি করবি করে নে। রূপের রাগ তখন চরম সীমায়। এমতো ব্যবস্থায় রাগ ওঠাই স্বাভাবিক। এ তো জীবনে সে তাকে নিজের কাছে বিন্দুমাত্র ঘেঁষতে দেয়নি। কাছে গেলে নাক ছিটকিয়েছে, আজ হঠাৎই বা কেন এত ভালোবাসা উতলে উঠল? রোদ তো কখনোই রূপের ভালোবাসার দাম দেয়নি তার অপ্রকাশিত অনুভূতিগুলোর মর্যাদা। তাহলে রূপ এবার তো দেবে না। তার যা মন চায় সে তাই করবে। রূপ অধশত না ভেবে হনহন করে রুমের বাইরে চলে যায়। রোদের চিৎকার করে ডাকার শব্দ তার কানে গেল। রূপ পিছন ফিরে চায় না। ক্রোধে যেন তার চোখ অন্ধ হয়ে গেছে। তাই হয়তো জলজন্ত এক মানুষকে তার সামনে থাকার পরেও রূপ তাকে দেখতে পায়নি। সজোরে ধাক্কা লাগার কারণে রূপ আর অচেনা ছেলেটা মেঝেতে পড়ে যায়। বেতার চোটে রূপের ঘর ভাঙে। ভুলটা যে তারই সেটাও সে বুঝতে পারে। তাড়াতাড়ি করে মেঝে থেকে উঠে রূপ ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, সরি ভাইয়া, আমি আসলে দেখতে পাইনি। ব্যথা পেয়েছেন মনে হয় অনেক। দুঃখিত, মাফ করবেন। হঠাৎই এক মায়াবী কণ্ঠে শুনে ছেলেটা রূপের দিকে তাকায়। অদ্ভুত সুন্দর মেয়ে, যার রূপ বর্ণনা করা দেয়। রূপের সৌন্দর্য অন্যান্য সুন্দরী রমণীর মতো নয়। তার চেহারায় অনেক খুঁত থাকলেও যেন খুঁতগুলো তাকে নিখুঁত করে তুলছে। বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর ছেলেটা রূপের হাত ধরে উঠে দাঁড়ায়। চোখের চশমাটা ঠিক করে ঠান্ডা কণ্ঠায় বলে, না না ঠিক আছে, চলতে ফিরতে এমন একটু আর একটু হয়ে থাকে। আমি রাজ, কিন্তু আপনাকে তো ঠিক ছিলাম না। আমার নাম। রূপ নিজের নামটা বলতেই যাবে, ঠিক তখনই তার পিছন থেকে এক শক্তিশালী পুরুষালী কণ্ঠ বলে ওঠে, ওর নাম রূপ। মুহূর্তের মাঝে রূপ বুঝে যায় তার পিছনে তার জম রোদ দাঁড়ানো। কিছুক্ষণ আগেই
সাহসিকতার সাথে রোদের মুখে মুখে তর্ক করলো। এখন ভয়ে তার বুক কাঁপছে। আরে দোস্ত, কখন থেকে খুঁজছি তোকে, কোথায় ছিলি? উনি কে হন তোর? রূপ আমার। আমি ওনার ছোট বোন। রূপ তড়িঘড়ি করে উত্তর বসিয়ে দেয় রোদের কথায় পিঠে। রোদ এতে রূপের দিকে কটমট করে থাকলো। রূপ গায়ে লাগায় না, বরং বিস্তর হাসি এসে তার গায়ের জ্বালা বাড়িয়ে দেয়। অনেক সুন্দর দেখতে তোর বোনকে, আমার সাথে বিয়ে দিয়ে দে, কোনো যৌতুক নেব না। রাজ ফিসফিসিয়ে রোদের কানে কানে এ কথাগুলো বলে। এতে রোদের রাগের পরিমাণ আরও বেড়ে যায়। তবুও নিজেকে সংযুক্ত করে চাপা গলায় রূপকে বলে, রান্নাঘরে গিয়ে আমাদের দুজনের জন্য কফি বানিয়ে আন যা। রূপ বাধ্যমের মতো রান্নাঘরের দিকে পা বাড়ায়। চলে যেতে দিলি কেন তোর বোনকে? আর একটু থাকতো, প্রাণ ভরে দেখতাম। হালার পুত, নজর ঠিক কর। ও আমার বোন না, হবু বউ। আর তোর হবু ভাবি আমার সাথে রাগ করেছে, তাই আমার বোন বলে পরিচয় দিয়েছে। রাগ করলে বউ বোন হয়ে যায়? আলবাত হয়ে যায়। তুই বুঝবি না, জীবনে তো একটাও রিলেশন করিসনি, বুঝবি কি করে? তোদের মতো কতগুলো শেয়ালের জন্য করতে পারিনি, কাউকে পছন্দ হলেই টেনে নিয়ে যাস। প্রেমের ব্যাপারে তোর ভাগ্য অনেক খারাপ রাজ। প্রেমের আশা ছেড়ে বিয়ে করে নে, তা না হলে বউও জুটবে না। বাড়ির কাজ সারতে সারতে আজ একটু দেরি হয়ে গেছে। বলতে গেলে এখন অনেক রাত। রূপ ছাদের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। হালকা বাতাস তাকে ছুঁয়ে চলে যাচ্ছে। মন যতই খারাপ থাকুক, প্রকৃতির কাছে এলে রূপের মন ভালো হতে বাধ্য। একমাত্র প্রকৃতিই তাকে বোঝে, না হলে পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর। তারা কেবল রূপকে ব্যবহার করে, কেউ ব্যতিক্রম নয়। তার এই ভাবনা হঠাৎ ছাদের দরজা বন্ধ হওয়ার শব্দ কানে এলে রূপ ভয়ে ভয়ে পিছন ঘুরে তাকায়। অগ্নিমূর্তি রোদকে দেখে সে বিস্মিত হয় না, কারণ সে এটা আগেই ধারণা করেছিল। রোদ রূপের কাছে এসে বলে, এক্ষুনি ছাদের দেওয়ালের উপরে উঠে দাঁড়া। দাঁড়াতে গিয়ে পা পিছলে পড়ে গেলে? কেউ তো আমাকে ধরবার মতোও নেই। তোকে দাঁড়াতে বলেছি আমি। রূপ কোনো কথা বাড়ায় না। রোদের কথা মতো অতি কষ্টে দেওয়ালের উপর উঠে দাঁড়ায়, কিন্তু কয়েক ইঞ্চি দেওয়ালের ব্যালেন্স করে দাঁড়াতে তার ভীষণ কষ্ট হচ্ছে। ভাইয়া আমার হাতটা ধরো, পড়ে যাব আমি। রোদ কখনো কথা না বলে রূপের পা জড়িয়ে তাকে কানের উপর ফেলে সোজা হাঁটা দেয়। রূপ নামার জন্য অধৈর্যের মতো হাত পা ছড়াছড়ি করছে। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? নামাও বলছি। গেলেই দেখতে পারবি। রোদ চিলিকোঠার ঘরে পা রাখতেই রূপ হকচকিয়ে ওঠে। সারা জীবন অবহেলায় পড়ে থাকা ঘরটিকে কেউ অপূর্ব বিন্যাসে সাজিয়েছে। চারিদিকের ধুলা, অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করা, তারপর মোমবাতি আর গোলাপের পাপড়ি দিয়ে সাজাতে মানুষটার কষ্ট কম হয়নি। অন্ধকার রুমে একমাত্র আলোর উৎস মোমবাতিগুলো। রূপ অবাক চোখে চারিদিকে পর্যবেক্ষণ করার পর রোদের দিকে তাকায়। রোদ একটু মুচকি হাসি দিয়ে তাকে কোলে থেকে নামায়। তারপর রূপের কানে মুখ বাড়িয়ে হাসকি কণ্ঠে বলে ওঠে, পছন্দ হয়েছে? রূপ তখনই বিস্ময়ের শীর্ষে। রোদ তার জন্য এসব করছে। এতদিন তো রূপ শুধু গল্প পড়েছে, যখন পড়ছে তখন দীর্ঘশ্বাস ছেড়ে ভেবেছে, ইস, আমার জীবনেও যদি এমন একটা মুহূর্ত আসতো। আজ স্বয়ং সেই মুহূর্ত তার জীবনের দরজায় কোড়া নাড়ছে। এসব তুমি করেছো? জি ম্যাডাম। কার জন্য? আমার হবু বউয়ের জন্য। রোদের মুখ থেকে হবু বউ শব্দটা বের হওয়ার সাথে সাথেই রূপের মুখে অন্ধকার ছেয়ে যায়। চোখ পানিতে টলমল করতে থাকে। মনে হয় এই বুঝি টুপ করে এক দুই ফোঁটা গড়িয়ে পড়বে তার গাল বেয়ে। রূপ মুখটা অন্যদিকে নিয়ে শান্ত কণ্ঠে বলে, ও তাই তো। এত সাজসজ্জা তো কোনো ভাগ্যবতীর কপালেই জুটবে। আমার তো ভাগ্যটাই খারাপ। আমাকে এনেছো কেন এখানে? তাকে নিয়ে আসবে, আমাকে এগুলো দেখিয়ে লাভ কি? রূপের অভিমানী সুর রোদের মনকে দোলা দেয়। রূপের কোথায় কোথায় রাগ করা অভ্যাসটা রোদের ভীষণ পছন্দ। একগাল হেসে রূপের দুই কাঁধে হাত রেখে বলে, চোখে চোখে রেখে কথা বলতে হয় জানিস না? ম্যানার্স শিখিসনি নাকি? রূপ সেই মুহূর্তে রোদের দিকে তাকিয়ে বলে, এই নিন, তাকালাম আপনার দিকে, এখন বলুন কি বলবো? কেন আনলেন এখানে আমাকে? হে হে, এমনি। রূপের গা জ্বলে যাচ্ছে রাগে। রোদ যদি বয়সে তার থেকে বড় না হতো তাহলে আজ রূপের হয়ে বেধর মার খেত রোদ, কিন্তু বয়সের জোরে আজ সে বেঁচে গেল। রূপ নিজের কাঁধ থেকে ঝাড়া দিয়ে রোদের হাত সরিয়ে দিয়ে বলে,
থাকুন আপনি আপনার হবু বউকে নিয়ে, আমাকে এসব আধিক্যতার মাঝে জড়াবেন না। এই বলে রূপ চলে যেতে নিলে রোদ তার হাত ধরে ফেলে, তারপর এক হাসকা টানে তার নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। রোদের ঘনিষ্ঠ স্পর্শ পেয়ে রূপের মন আরও কিছুটা অশান্ত হয়ে পড়ে। এই বুকে সে ছাড়া অন্য কোনো নারীর মাথা রাখবে না, রাখতে পারে না। রূপ এবার হাউমাউ করে কাঁদতে শুরু করে। আপনি অনেক খারাপ রোদ ভাই, অনেক অনেক খারাপ। আমাকে একটুও বোঝেন না, শুধু আমাকে কষ্ট দেন। অস্পষ্ট শব্দগুলো বুঝতে রোদের বেশি সময় লাগে না। রূপকে সোজা করে দাঁড় করিয়ে রোদ আর আঙ্গুল দিয়ে রূপের ঠোঁটের উপর চেপে ধরে। হুশ, আর একটা কথাও না। আজকে রাতটা আমি তোর কাদার শব্দ শুনে নষ্ট করতে চাই না। তোর ঠোঁট দিয়ে আজ শুধু আমার নাম বের হবে, আর কিছু না। মানে? রোদ তার পকেট থেকে একটা ছোট আংটির বক্স বের করে, তারপর সেটি খুলে রূপের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আমায় বিয়ে করবি রূপ? রূপ নিজের চোখ কান কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে কি না সত্যি দেখছে, নাকি সবই মোহ? রোদ নিজেই তাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চাইছে। রূপ কাঁপা কণ্ঠে বলে, রোদ ভাইয়া। ভাইয়া না, শুধু রোদ। বল বিয়ে করবি? বেশি সময় নিস না। তুই না চাইলে অন্য মেয়ে খুঁজতে হবে। আফটার অল আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। করব করব, তোমাকেই বিয়ে করব, তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আরে হতচ্ছাড়ি, আনরোমান্টিক মেয়ে। জড়িয়ে ধরে বলতে হয় জানিস না? তাড়াতাড়ি জড়িয়ে ধর আমায়। আর হ্যাঁ, কপালে চুমু খেতে ভুলিস না। রূপ সাথে সাথেই রোদকে জড়িয়ে ধরে চুমু খায়, আর তার গালে। গালে না, ঠোঁটে। ইস, আমার লজ্জা করে। রূপ, যা বলছি তাই কর। রূপ কিছু না ভেবে রোদের ঠোঁটে চুমু খায়। চুমু খাওয়া শেষ সরে যাওয়ার আগেই রোদ রূপের কোমর জড়ি ধরে গভীর চুম্বনে ডুবে যায়। প্রায় 5 মিনিট পার হলেও রোদ রূপকে ছেড়ে দেয়। দুজনেই এখন শ্বাস নিতে ব্যস্ত। রোদ খানিকটা নেবা ভরা দৃষ্টিতে রূপের দিকে তাকিয়ে বলে, রূপ, আমার না ইয়ে ইয়ে পাচ্ছে। এই ইয়েটা আবার কি? বাসর আর কি। আমরা অবিবাহিত, বিয়ের আগে কি যাতা বলছো? চল না, আজ রাতে বিয়েটা সেরে ফেলি, তারপর বাসরও। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কখন কোন অঘটন ঘটিয়ে ফেলি। পরে কিন্তু আমার কোনো দোষ নেই। কাজের সামনে পাশাপাশি বসে আছে রোদ আর রূপ। রূপের হাতটা রোদ শক্ত করে ধরে রেখেছে, যেন কোনো মতেই সে পালাতে না পারে। এতটা জোরে চেপে ধরায় রূপ ব্যথা পায়। সেটা কানে কানে রোদকে জানালো, সে পাত্তা দেয় না। একেবারে কাজের বিয়ে পড়ানো শেষ হলে তবেই রোদ রূপকে ছাড়ে, না হলে রূপের বিশ্বাস নেই। বিয়ের মাঝে হুট করে দাঁড়িয়ে হয়তো বলতো, রোদ ভাইয়া, কাউকে না জানিয়ে আমি তোমাকে বিয়ে করব না। কাজী সাহেবদের কাছ থেকে দোয়া নিয়ে রোদ রূপকে কোলে তুলে সেখান থেকে বের হয়ে আসে। রোদের আকস্মিক এই কাজে রূপ ভীষণ লজ্জা পায়। তার গালে দুটো রক্তবর্ণ ধারণ করে। কোনো রকমের রোদের শার্টের মুখ গুজে সে ঘাপটি মেরে রয়েছে। রাস্তায় প্রায় সকলে তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা রূপ না দেখলে আন্দাজ করতে তার কষ্ট হয় না। এক সময় না থাকতে পেরে সে ফিসফিস রোদকে বলে, আপনি কি আমায় নামাবেন? সকলে কেমন করে তাকাচ্ছে। তাকাক, আমি নিজের বউকে কোলে নিয়ে হাঁটছি, অন্যের বউ ভাগিয়ে আনিনি। রূপ আর কিছু বলার সুযোগ পায় না। কাজী অফিস থেকে রোদের বাড়ির দ্রুত খুব একটা বেশি নয়, এই 10 মিনিটের রাস্তা। এতটুকু সময় রোদ দিব্যি রূপকে কোলে নিয়ে হেঁটেছে। বউয়ের ভার যদি নিতেই না পারে, তাহলে এই জিম করে তৈরি করা বডির মূল্য কি? বাড়িতে ফিরতেই রূপের চোখ চরক গাছ। সামনে রোমানা দাঁড়িয়ে আছে, মুখে হাসি। এত কিছুর পরও হাসি। সে তো ভেবেছিল রোমানা আন্টি তাকে দোষারোপ করবে, সকলের মতে বলবে রূপ হয়তো রোদকে তাবিজ করে নিজের জালে ফাঁসিয়েছে। রোদ রূপকে ছেড়ে দেয়, তারপর মায়ের কাছে গিয়ে বলে, মা, তোমার বৌমাকে সাজিয়ে রুমে পাঠাও, আমি অপেক্ষা করছি। এই বলে রোদ নিজের মায়ের ঘরের দিকে পা বাড়ায়। রূপের মধ্যে লজ্জা ভয় দুটোই কাজ করেছে। কোনো মতেই সে রোমনার চোখের দিকে তাকাতে পারছে না। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আয় তৈরি করে দেই। মামুনি। মামুনি না, মা। মা বলবি আমায়। রোমনার ধমক শুনে রূপ চুপ মেরে যায়। রোমনা রোদের আনা লাল কাতান শাড়ি পরিয়ে দেয় রূপকে, তারপর নিজের হাতে তাকে সুন্দর করে সাজায়। বাহ, ভারী মিষ্টি লাগছে আমার ছেলের বউকে। আজ রাতে স্বামী যেমন চায় তেমন করেই থাকবি। আর হ্যাঁ, আমার কিন্তু বছর ঘুরতেই নাতি চাই, আগেই বলে দিলাম। রূপ লজ্জার হাসি আসে, মুখে কিছুই বলে না। দুধের গ্লাস হাতে রূপ রোদের ঘরে প্রবেশ করতেই
তার চোখ পড়ে সুঠামদেহী এক পুরুষের দিকে। খালি গায়ে ফুল ছড়ানো বিছানার উপর বসে আছে সে। রূপকে দেখতে পেয়ে সে উঠে আসে তার দিকে। রূপের হাত থেকে দুধের গ্লাসটা কেড়ে নিয়ে এক শ্বাসে সবটা খেয়ে ফেলে। তুমি তো ভালোই রাক্ষস রোদ ভাইয়া। ভাইয়া বললি স্বামীকে? সরি মুখ ফসকে বের হয়ে গেছে। রূপ, জানিস বাসরাতে কেন দুধ খেতে হয়? মানে এই আর কি। মানে জানিস? তাহলে দেরি কেন বউ, কাজ শুরু করি। রূপ কথা বলার ফরসত পায় না। তার আগেই রূপকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। বাকিটা নিজেরাই কল্পনা করে নিন। সমাপ্ত।